মিয়ানমারের সংঘাতের মাঝেই বাংলাদেশি দুই জেলেকে গুলি করে আহত করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। ওদিকে কোস্টগার্ডের মহাপরিচালক জানিয়েছেন, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। রোববার সকালে নাফ নদীতে মাছ শিকারের সময় টেকনাফের দুই জেলেকে গুলি করে বিজিপি সদস্যরা। তাদের কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়। এমন পরিস্থিতিতে টেকনাফ সীমান্তের জলসীমানা পরিদর্শনে এসে কোস্টগার্ডের মহাপরিচালক জানালেন, মিয়ানমারের সীমান্ত পরিস্থিতির সুযোগ নিতে চায় অনেক দুষ্কৃতকারী। কোস্টগার্ডে এই বিষয়ে সজাগ রয়েছে, আর কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। গুলিবিদ্ধ জেলেরা কিন্তু দাবি করেছেন, তারা বাংলাদেশের জলসীমায় ছিল এবং পতাকা দেখে গুলি না করতে অনুরোধ করেছিল। ঠিক আছে, তাহলে তখন আমাদের যুদ্ধজাহাজের অবস্থানটা কোথায় ছিল? আমাদের নিরাপত্তার জায়গাটা বা কেমন ছিল? আমরাও কি ওদের জেলেদের এমন পরিস্থিতিতে গুলি করতে পারতাম? আমরা আসলে বিষয়গুলো স্পষ্ট হতে চাই। আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু আছেন, তার কাছ থেকে তো আমরা আপডেট জানবোই। সাথে আলাপের ফাঁকে যুক্ত হয়ে যাবে নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম। আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি। এবং মিন্টু, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে আসলে ঘটনাটা জানতে চাই, যে আসলে কি ঘটেছিল এবং এখনকার আপডেটটা একটু যুক্ত করে দেবেন। এবং এই ঘটনার পর আমরা আসলে কি করছি, কোনো পতাকা বৈঠক বা কোনো প্রতিবাদ জানিয়েছে কিনা? মিন্টু। 4 দিন আগে তারা মাছ ধরতে গিয়েছিল সাগরে। তারা ফিরছিল, আজকে ফিরছিল দুপুর সকাল 11টার দিকে। ফেরার সময় একটি নৌবাহিনীর, তাদের বক্তব্য, যারা জেলেরা আছে তাদের বক্তব্য হচ্ছে তারা একটা নৌবাহিনীর, মিয়ানমারের নৌবাহিনী তাদেরকে ক্রস করে যাচ্ছিল। এই সময় তারা খুব বেশি অনুরোধ করেছে, তারা যখন গুলি তাক করেছিল তখন তারা খুব বেশি অনুরোধ করেছিল তাদেরকে গুলি না করবার জন্য, এবং কিন্তু গুলি তারা না শুনে সঙ্গে সঙ্গে গুলি করে এবং সঙ্গে সঙ্গে 2 জন আহত। সেখানে 10 জন জেলের মধ্যে 2 জন গুরুতর আহত হয়। ফারুক খুব বেশি আহত হয়েছে, তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার থেকে 3টি গুলি বের করা হয়েছে, অর্থাৎ উপর জুপুরি গুলি করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এদিন বিজিবি কোস্টগার্ড টহল দিচ্ছিল। এই টহলরত অবস্থায় বিজিবির মহাপরিচালক থাকা অবস্থায়, এবং তিনি পুরো নাফ নদী থেকে শুরু করে শাহপুরদ্বীপ পর্যন্ত, নাইখোরদিয়ার যে জিপটি আছে সে পর্যন্ত তিনি ঘুরছিলেন। সে সময়ে কিন্তু এই ঘটনাটি, অর্থাৎ তিনি যখন পরিদর্শন করছেন ঠিক তখনই এই ঘটনাটা ঘটেছে। আমরা যদিও একটু পরে পেয়েছি। তো এখন যারা আহত হয়েছেন তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমরা পাইনি, এবং কোনো পতাকা বৈঠক বা কোনো ধরনের চিঠি, প্রতিবাদ চিঠি পাঠিয়েছি কিনা সে তথ্য আমাদের কাছে নেই। তবে আমরা বিজিবি, কক্সবাজারের বিজিবির 2 থেকে যেটা আমরা জানতে পারি সমর্থিত সূত্র থেকে, যে তারা নিশ্চিত করেছে এটা সীমান্তরক্ষী বাহিনী আসলে মূলত গুলি চালিয়েছে। কিন্তু যারা আহত হয়েছেন জেলে, তারা বলছেন যে তারা নৌবাহিনী, মিয়ানমারের নৌবাহিনী তাদেরকে গুলি করেছে। তাহলে এইভাবেই করে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সংঘর্ষের মাঝে বাংলাদেশের জেলেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যদিও বা নাফ নদীতে মাছ ধরা বন্ধ, আপনি জানেন, টেকনাফের স্থলবন্দরও কার্যক্রম বন্ধ, তারপরেও বড় বড় বিকট শব্দ, বিস্ফোরণের শব্দ বেশি আসছে, এতে করে ক্ষতি হচ্ছে, এটা তো আপনি জানেনই। তো অর্থাৎ টেকনাফ এবং উখিয়া সীমান্তের মানুষ আসলেই ভালো নেই সবকিছু মিলিয়ে। মিন্টু, সেক্ষেত্রে আমাদের কোস্টগার্ডের মহাপরিচালক যে বললেন যে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না, এটা কি এই ঘটনার প্রতিবাদ স্বরূপ বলেছেন, নাকি পরিস্থিতি বিবেচনার কথাটা বলেছেন? যদি কেউ ঢুকতে আসে সেক্ষেত্রে আসলে কোস্টগার্ডের পক্ষ থেকে কি করা হবে? উনি যখন কথা বলছিলেন, মানে কোস্টগার্ডের প্রধান, তিনি যখন কথা বলছেন তিনি তখনই জানতেন না যে এই ঘটনাটি ঘটেছে। উনি কথা বলা চলে যাওয়ার পরে হয়তো তিনি শুনেছেন, আমরাও তাই শুনেছি, কারণ আমরা সবসময় ওনার সাথেই ছিলাম, ওনার পরিদর্শনের সময় ছিলাম। তো আমরা বুঝতে পারি তিনি তারপরে ঘটনা শুনেছেন। এর আগেই তিনি বক্তব্য দিয়েছেন, কোনো দুষ্কৃতকারী বাংলাদেশের জলসীমায় আক্রান্ত করতে পারবে না, কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এবং তিনি এও বলেছেন, মিয়ানমারের যে সংঘর্ষ চলছে তাতে করে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, বাংলাদেশের জন্য কোনো হুমকি নেই। এবং তিনি এও বলেছেন অনুপ্রবেশ ঠেকাবেন তারা। এবং ইতিমধ্যেই আপনি জানেন যে গত কিছুদিন আগেও কিন্তু কোস্টগার্ড বেশ কিছু রোহিঙ্গা যারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে চেয়েছিল তাদেরকে পুশব্যাক করেছে। সে খবরটা আমাদের কাছে আছে, বিজিবিও তাই তো করছে প্রতিনিয়ত। অর্থাৎ এখনো পর্যন্ত যেভাবে পাচ্ছে বিজিবি এবং কোস্টগার্ড, যারা অনুপ্রবেশ করতে চাইছে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। কিন্তু কখনো কখনো আমরা
কানাঘুষা শুনতে পাই অনেক রোহিঙ্গা কিন্তু ঢুকে পড়ছে বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে, কিন্তু তার যে সঠিক তথ্যতা নির্ভরশীলতা সেটা আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে আমরা যে তথ্য পাই সেটা হচ্ছে পুশব্যাক করা হচ্ছে, এবং কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো রোহিঙ্গাকে তারা আর নতুন করে অনুপ্রবেশ করতে দেয়া হবে না, তবে কখনো কখনো চেষ্টা করা হয় অনুপ্রবেশের জন্য। মিন্টু, আমরা আমাদের যিনি নিরাপত্তা বিশ্লেষক তার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারিনি, কিন্তু পারলে হয়তো তখন তার কাছে জানবো। বাট আপনার কাছ থেকে একটা বিষয় একটু জানতে চাই, যেহেতু আপনি পুরো বিষয়টা এর আগে থেকেও ফলো করছেন, আপনি একটু বলবেন আসলে মিয়ানমারের যারা রোহিঙ্গা তাদেরকে আমরা আশ্রয় দিচ্ছি, রোহিঙ্গাদের যারা নির্যাতন করেছিল সে আরাকান আর্মিরা যখন এখানে এসেছে তাদেরকেও আমরা আশ্রয় দিয়েছি, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে তারা আমাদের সাথে এই আচরণটা করছে। মানে ডিপ্লোম্যাটিক নর্ম আসলে কি বলছে? দুই দেশের সম্পর্কের বৈরিতার কি স্পষ্ট হলো? মানে আমাদের সাথে এই আচরণটার কারণটা কি দেখেন আপনি? আপনি দেখেন, এর আগে ৩৩০ জনকে বাংলাদেশ আশ্রয় দিয়েছিল। এটা খালি চোখে দেখা যায় আসলে রাকিব, যে ৩৩০ জনকে আশ্রয় দিয়েছিল, আদর সোহাগ করে তাদেরকে বাংলাদেশে আশ্রয় দেয় এবং তাদেরকে হেফাজতে রাখা, খাওয়া দাওয়া যা কিছু তাদের চাহিদা রিকোয়ারমেন্ট ছিল সব কিছু পূরণ করে বাংলাদেশ তাদেরকে রেখে তারপর তাদেরকে পুশব্যাক করে তাদেরকে ফেরত পাঠালো। এরপর যখন আবার আসলো ২০০, এখন বর্তমানে ২৮৫ জন আছে, তাদেরকে একই অবস্থায় একই আদর সোহাগ করে তাদেরকে রাখা হয়েছে। কিন্তু এই যখন অবস্থা, বাংলাদেশ তাদের সেনাবাহিনী, তাদের যারা আশ্রিত তাদেরকে যখন রক্ষা করছে, প্রাণে বাঁচাচ্ছে, ঠিক তখন বাংলাদেশের জলসীমার ভিতরে এসে তারা বাংলাদেশি জেলেদেরকে গুলি করছে হত্যা করার উদ্দেশ্যে। এটা হচ্ছে তাদের চরিত্র, এটা বহু কাল থেকে আমরা দেখে আসছি। তাদের চরিত্রের আমরা কোনো পরিবর্তন আসলে এ পর্যন্ত দেখি না। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখন খুব বেশি খারাপ অবস্থা হচ্ছে মিয়ানমারের ওই অংশে। ইতিমধ্যেই আপনি জানেন যে আরাকান আর্মি বিদ্রোহী গোষ্ঠী যারা, তারা হচ্ছে অনেক আরাকানের প্রায় ৭৫% জায়গা দখল করে রেখেছে, অর্থাৎ এখন অনেকটা বলা গেলে যে বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে সবকিছু, আমরা শুনেছিলাম যে আরাকান আর্মি যখন একটা অবস্থান তৈরি করবে সেখানে রোহিঙ্গাদেরকে নিয়ে যাওয়া হবে, কিন্তু সে ধরনের বক্তব্য আমরা এখনো পর্যন্ত আরাকান আর্মি থেকে বা কোনো পক্ষ থেকে কিন্তু বক্তব্য পাওয়া যাচ্ছে না। মিন্টু, এখানে আপনাকে একটু থামাই। আমরা বোধহয় আমাদের নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত এমদাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছি। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি 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 জি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। একটা বিষয় একটু বলবেন না? আমরা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলছি, যে আমাদের এই মিয়ানমারের যে সীমান্ত, সেই সীমান্ত এলাকায় কিন্তু আমাদের জেলেরা যায়নি যতটুকু তারা বলছে, কিন্তু তারপরেও আমাদের দুজন জেলেকে মিয়ানমারের সীমান্তরক্ষীর পক্ষ থেকে গুলি করা হলো, আহত করা হলো, এবং এমন একটা সময় করা হলো যখন আমাদের কোস্টগার্ড আশপাশে উপস্থিত ছিলেন এবং আমাদের বিজিবি সদস্যরা উপস্থিত ছিল। মানে এই ঘটনা থেকে আমরা আসলে কি বুঝবো? যে স্রেফ সীমান্ত অতিক্রম করার কারণে গুলিটা করা হলো, নাকি কোনো ধরনের উস্কানি এখানে আছে? ধন্যবাদ। আসলে এটা হয় কি, ওখানে এখনো তো ধরেন একটা সহিংস অঞ্চল হিসেবে আমরা এটা জানি। মিয়ানমারের এই যে রাখাইন অঞ্চলটা বা আমাদের এই যে নাফ নদী সন্নিহিত অঞ্চল, এটা পুরাটাতেই আরাকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীদের মধ্যে একটা যুদ্ধ অবস্থা বিরাজমান। তো সেখানে আপনি যখন, এরা সবসময় হোস্টাইল একটা আচরণ করবে, তারা জানে, মিয়ানমার কর্তৃপক্ষ জানে তাদের এখানে আরাকান আর্মির চলাচল আছে। আমরা হয়তো সেখানে, তাদের হয়তো না, লোকাল যারা লোকজন, এটা স্থানীয় কোনো সন্ত্রাসী দল থেকে হতে পারে বা মিয়ানমার যে সীমান্ত রক্ষীর ওখানে তারা যে গুলি করবে সেটাও আমরা নিশ্চিত করে এখনো বলা উচিত নয় এটা। তো সেটা সেই বিবেচনায় মনে হয় যে এটা কেউ যদি করে থাকে, এটা এক ধরনের উস্কানিমূলক কাজ করেছে তারা। জি, আর একটা প্রশ্ন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানতে চাইছেন, যে আমরা তো আসলে আমাদের সীমানার ভেতরে যদি কেউ প্রবেশ করে এইভাবে আমরা ফায়ারিং করি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর গুলি আমরা খাচ্ছি, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলি খাচ্ছি। মানে আমরা মানবিক হলে তারা কেন হচ্ছে না? মানে এখানে ডিপ্লোম্যাটিক নর্মটা আসলে কি বলে? এটা হয়তো তারা একটা সুযোগ নিচ্ছে যে আমরা আমাদের যে রেস্ট্রেন, আমরা দেশ সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রু নয়, এই নীতিতে আমরা কিন্তু আমাদের বর্ডারে যারা সীমান্ত রক্ষী আছেন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, তারা কিন্তু সহজে এটা প্রতিউত্তর করে না, বা কাউকে ভুলবশত কেউ যদি ধরেন আমাদের অঞ্চলে ঢুকেও পড়ে, সেখানে তাদেরকে হয়তো অ্যারেস্ট করে, গ্রেফতার করে, কিন্তু গুলি করে মেরে ফেলে না।
বাট আমাদের প্রতিবেশী দেশগুলো যে ধরনের আচরণ করছে এটা মোটেও মানবিক নয় এবং আন্তর্জাতিক আইন কানুনের ভঙ্গ। এটা তাকে ওয়ার্নিং দেওয়া হলো না, ধরেন সরাসরি গুলি করলো। একজন মানুষ ইনক্রিমেন্ট ওয়েদারে দুর্যোগপূর্ণ আবহাওয়া যেতে পারে, কোনো সময় মাছ ধরার প্রলুব্ধ হয়ে যেতে পারে, তাকে যে গুলি করে মেরে ফেলতে হবে এটা কিন্তু একেবারে অমানবিক এবং আন্তর্জাতিক আইনের রীতিনীতি একেবারে বিরুদ্ধ। তারপরে তারা করে যাচ্ছে এটা, যেহেতু আমাদের প্রতি উত্তরটা সেরকম আমরাও গুলি করছি না। আমাদের না করার কারণ হচ্ছে আমরা এটাকে রেসপেক্ট, আমাদের নীতি আছে যে প্রতিবেশীর সাথে হোস্টালিটি কোনো অবস্থাতে ক্রিয়েট না করা। হয়তো সেটা তারা জেনে শুনেই আমাদের উপরে এক ধরনের চড়াও হয়ে যাচ্ছে। হয়তো এরকম যদি চলতে থাকে এটা তো করার নোট যাবে, প্রতিবাদ যাবে। একই সাথে আমরা হয়তো ভবিষ্যতে আমাদের অবস্থান উপরে বিবেচনা করার সুযোগ আছে বলে আমি মনে করি। জি। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।